নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। শুরুতে এই বেঙ্গল লাইনের আজ কি কি ইস্যুর দিকে আমরা নজর রেখেছি সেদিকটা একবার নজর রাখবো। প্রথমেই আজ বেঙ্গল লাইনের প্রথম ইস্যু, বেলঘরিয়া এলাকা দখলে লড়াই, বন্ধুদের গুলিতেই কি মৃত্যু হলো তৃণমূল নেতার। বেঙ্গল লাইনের আজ দ্বিতীয় ইস্যু, জগদ্দল একদিনের স্বস্তি কি আছে অর্জুনের ভাগ্যে, কাল নজর হাইকোর্টে। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু, আসানসোল 3 দিন ধরে ধিকে ধিকে চলছে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। পরবর্তী ইস্যু, বীরভূম কাজল শেখের মাথায় রূপোর মুকুট, কি চলছে কেষ্টর মনে। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, পাথর প্রতিমা, বারুদের গন্ধে বাতাস ভারী, ঢোলাহাটে অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত। এবার নজর রাখবো শিলিগুড়িতে, জঙ্গলে 9 নাবালিকার দেহ ছিল প্রেমিকের বাড়িতে, দাবি এলাকাবাসীর। বেঙ্গল লাইনের শেষ ইস্যু, ইসলামপুর নদী পাহারা দিচ্ছে পুলিশ, কার্তুজ এলো কোথা থেকে, এলাকায় শোরগোল। বেঙ্গল লাইনের আজ প্রথম যে ইস্যুর দিকে নজর রাখবো, বেলঘরিয়াতে শুট আউটের ঘটনা। বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী এবং তিনি দীর্ঘদিন ধরে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, এমনটাই কিন্তু তথ্য উঠে এসছে। সেক্ষেত্রে ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। সরাসরি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, যে তথ্যগুলো এখনো পর্যন্ত উঠে এসেছে যে রাত 12:30 পর্যন্ত স্থানীয় মানুষ তাকে এলাকায় দেখেছিল এবং এরই পাশাপাশি যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে অর্থাৎ রাজীবনগর, এই জায়গার পাশেই একটি মদের বোতলও উদ্ধার হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে তিনি বন্ধুদের সঙ্গে কোনো মদের আসর বসিয়েছিলেন, এরকমটা পুলিশ জানাচ্ছে। এবং এরই পাশাপাশি যে বন্ধুদের সঙ্গে কোথাও কথা কাটাকাটি হতেই কি এরকম একটা ঘটনা, কি আপডেট উঠে আসছে প্রণব এখনো পর্যন্ত? দেখো সাধারণত তোমার প্রথমে জানিয়ে রাখি যে রেহান খান যে খুন হয়েছে তার পরিবারের অর্থাৎ তার মা যে অভিযোগ করেছিল যে সুশান্ত রায়ের সাথে কিন্তু এই অঞ্চলে যে জমি জমা অর্থাৎ রাজীবনগর, রামকৃষ্ণনগর এই অঞ্চলে প্রচুর জমি, জলা জমি রয়েছে, প্রচুর জমি রয়েছে। যেই জমিগুলো বিক্রি কে করবে, কে টাকা পয়সার বরাদ নেবে, এই সমস্ত নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। এবং ওই অঞ্চলের যিনি পৌরমাতা 35তম কামারহাটি পৌরসভার যে 35তম ওয়ার্ডে যে পৌরমাতা, তিনি পরিষ্কার জানিয়েছেন যে রেহান তাদেরই তৃণমূল কর্মী। সেই সময় ভোটের সময় তিনি কিন্তু কাজকর্ম করেছেন, অ্যাক্টিভলি কাজ করেছেন এবং এই কথা কিন্তু স্বীকার করে নিয়েছেন কামারহাটি পৌরপ্রধান গোপাল সাহাও। একটা বিষয় যে এই যে জমি জমার মূলত কারণে কিন্তু রেহানকে খুন হতে হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রেহান কিন্তু এলাকায় ছিল না। গতকাল রেহান বাইরে ঘুরতে গিয়েছিল পরিবার নিয়ে, গতকাল সকালে ফিরেছে। এবং আমরা যে অভিজিৎ দাসের যে স্ত্রী, তার স্ত্রীর সঙ্গে যখন কথা বললাম জানতে পেরেছি যে অভিজিৎ দাস ঘটনার পরেই বাড়ি চলে যায়। যে সিসিটিভি দেখা গিয়েছিল যে অভিজিৎ দাস সহ আর বেশ কয়েকজন পালিয়ে চলে যাচ্ছিল, সিসিটিভি দেখা যাচ্ছিল। সেখানে যে অভিজিৎ দাস ছিল, সেই অভিজিৎ দাস কিন্তু তার স্ত্রীকে বলেছে বাড়িতে গিয়ে যে তারা যে আসরে, যে মদের আসরে বসছিল, সেই আসরে হট করে রিজু নাকি গুলি চালিয়েছিল, এমনটাই নাকি জানিয়েছে। এবং সেই সময় দাঁড়িয়ে কি বলেছেন একবার নজর রাখবো। আমার হাজবেন্ড। ওর নাম কি? অভিজিৎ দাস। উনি কি করেন? উনি ব্যাগের কাজ করেন। উনি কি ওই সময় ঘটনাস্থলে ছিল যখন রেহানকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, ওনাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল যে রেহান অনেকদিন পর বাড়ি থেকে এসছে, মানালি এসেছিল যে ও ফোন করে আমার বউকে বললো যে আয় আমরা সবাই একসাথে আড্ডা মারবো। তো ওরা 4 জন বন্ধু একসাথে বসে ড্রিঙ্ক করছিল। আমার হাজবেন্ড ছিল, রেহানদা ছিল, বাবলু নামে ব্যক্তিটা ছিলেন আর রিজু ছিল। এই 4 জনই ছিল। তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারেননি, সবাই আর কি ঠাট্টা করছিলেন, সবাই ওখানে বসে ড্রিঙ্ক করছিলেন। সেই সময় রিজু হুট করে উঠেই উনি 2টো গুলি চালিয়ে দেয় রেহানকে, যিনি মারা গেছেন। রিজু। আমার হাজবেন্ড রাত্রিবেলা। প্রণব, যে ছবি উঠে আসছে এবং যে অভিযোগ উঠে আসছে আমরা শুনলাম,
এবং সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে যেখানে তুমি জানাচ্ছিলে যে একটা জমি জমা সংক্রান্ত একটা বিষয় রয়েছে, এবং এই ঘটনা কিন্তু আমরা এর আগেও দেখেছি যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এবং আজকেও সেরকমই একটা বিষয় সামনে এলো যে অভিযোগ আসছে এই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে মানে কোথাও কি ব্যবসাতেও কোথাও অনিয়ম হচ্ছে যার জেরে এরকম ঘটনা অহরহ ঘটছে? অবশ্যই সাধারণত জানিয়ে রাখি যে পার্টি হয়তো করছে, কিন্তু পার্টিকে রেখে কিন্তু এই জমি জমা, কখনো কারখানার ইউনিয়ন, কখনো কারখানার যে স্ক্র্যাপ বিক্রি, এই সমস্ত কিন্তু বিষয় কিন্তু পার্টিকে রেখে কিন্তু কাজ করছে কিন্তু এই এক ধরনের কর্মীরা, এবং তাদেরকে কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব তারাই কিন্তু তাদেরকে সাপোর্ট করছে। আর এটা কিন্তু পরিষ্কার। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে কামারহাটিতে দেখেছি যে 29 নম্বর ওয়ার্ডে ঠিক একইভাবে তৃণমূল কর্মীদের ফোন করতে এসেছিল সেই অঞ্চলেরই একটি মেয়ে ঘটিত ঘটনা নিয়ে। তারপরে কিন্তু যে গুলি চালিয়েছে এবং আবার যাকে গুলি চালিয়েছে প্রত্যেকে কিন্তু তৃণমূল কর্মী। এবং আজকে যে সুশান্ত রায়, যার নাম কিন্তু উঠে আসছে বারংবার, পরিবারের রেহানের যে পরিবারের লোক অভিযোগ করছে, এই সুশান্ত রায়ও কিন্তু তৃণমূল করে, এবং সে কিন্তু তৃণমূলের এই অঞ্চলে যে কারো না কারো ছত্রছায়া রয়েছে, অর্থাৎ জমি এলাকা জমি বিক্রি করবে এলাকা উঠে আসছে। প্রণব, আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে কি আপডেট হয়। আপাতত ধন্যবাদ প্রণব তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। এ বিষয়ে বেলঘরিয়া পুরসভার চেয়ারম্যান, তার কি বক্তব্য শোনাবো। 35 নম্বর ওয়ার্ডে রাজীব নগরে ফোন হয়েছে রোহান খান, কি বলুন? এটা আজকে সকালবেলা জানতে পারলাম, বিশেষ করে সকালবেলা ভোরে আমার কাউন্সিলর ফোন করলেন যে এরকম ঘটনা ঘটেছে। যথার্থভাবেই কি বলবো যে আমাদের একজন সরকার কর্মী ছিল, দীর্ঘদিন ধরে আমাদের দলীয় কাজকর্ম, দলীয় ইয়েটা করতো, এবং কাউন্সিলরের সঙ্গে সমস্ত বিভিন্ন কাজে ওরা যুক্ত ছিল। এখন কেন গুলি করেছে, কি জন্য করেছে, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি মনে করি যে ইতিমধ্যেই আমার থানা তারা অল্প সময়ের মধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং আবার বললেন যে বর্ষার কথা হলো আরো 2 জন আছে, সেটাও গ্রেপ্তার আমরা করে ফেলবো, তারপরে বোঝা যাবে সে। বেঙ্গল লাইনের এই দ্বিতীয় ইস্যু জগদ্দল, একদিনের স্বস্তি কি আছে অর্জুনের ভাগ্যে? কাল নজর হাইকোর্টে। এবার বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু একদিনের স্বস্তি পেয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কোনোভাবেই কিন্তু তার প্রতি কড়া পদক্ষেপ করা যাবে না, অর্থাৎ বৃহস্পতিবারই পরবর্তী শুনানি রয়েছে, এবং তার আগেই কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে ছবি উঠে আসলো আমরা দেখলাম যে বোমা গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে গত 26শে মার্চ জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে, এবং সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছি পাঁচবার নোটিশ দেওয়া হয়েছে পুলিশের তরফে, এবং সেই তলব তিনি এড়িয়ে গিয়েছেন। অর্জুন সিং তিনি থানার তলব এড়িয়ে গিয়েছেন, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, এবং এর প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিল যে একদিন বলা যেতে পারে একদিনের জন্য স্বস্তি পেলেন, সেখানে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে। তাহলে আগামীকাল অর্জুন সিং এর কি হতে চলেছে, বা এই স্বস্তি কি একেবারেই স্থায়ীভাবে সেই স্বস্তি হলো, নাকি একদিনের সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং?
একেবারে ঈশানন্দ, দেখো গত 26শে মার্চের যে ঘটনা, জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনেই গুলি চালানোর ঘটনা ঘটে এবং এই গুলিতে আহত হন এক তৃণমূল কর্মী এবং সেই তৃণমূল কর্মী সরাসরিভাবে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করছেন যে অর্জুন সিংই গুলি চালিয়েছেন এবং সেই ঘটনার পরবর্তীকালে দেখা যায় যে পুলিশের তরফ থেকে, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের তরফ থেকে 2 দিনে 5 বার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ তাকে কিন্তু থানায় হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয় এবং স্বাভাবিকভাবেই বিজেপি নেতা তিনি গড় হাজির ছিলেন, তিনি থানায় হাজিরা দেননি, তিনি ব্যক্তিগত কাজে বা রাজনৈতিক কাজে ব্যস্ত থাকবেন জানিয়ে তিনি হাজিরা দেননি এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই যে তিনি গ্রেফতারি তার বিরুদ্ধে তাকে যে তলব করা হয়েছিল এবং সেই তলবের পরিপ্রেক্ষিতে তিনি যে হাজিরা দেননি সেই বিষয়টি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ এবং নিম্ন আদালত অর্থাৎ ব্যারাকপুর আদালত তারা কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেফতারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি নেতা অর্জুন সিং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলাটি শুনানি ছিল এবং সেক্ষেত্রে জয় সেনগুপ্ত মৌখিকভাবে যেমনটা জানিয়েছেন যে আজকে যেহেতু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, আগামীকাল আবারও এই মামলার শুনানি রয়েছে, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অর্জুন সিংকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না বা তার বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, অর্থাৎ একদিনের জন্য রক্ষা কবচ পেলেন অর্জুন সিং এমনটা বলাই যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল আবারও জয় সেনগুপ্তের একক বেঞ্চে মামলা শুনানি রয়েছে এবং এই রক্ষা কবচ অটুট থাকে কিনা বা বজায় থাকে কিনা সেটা যেমন দেখার, আমরা এর আগেও দেখেছি একাধিক মামলার ক্ষেত্রে অর্জুন সিংকে তলব করা হয়েছিল, তিনি হাজিরা অনেক ক্ষেত্রে এড়িয়ে গিয়েছেন বিভিন্ন কারণ দেখিয়ে এবং এক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে একদিনের জন্য সাময়িক স্বস্তিতে আপাতত অর্জুন সিং। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন মাসুম আক্তার। মাসুম, ইতিমধ্যেই এই যে এই বিষয়টা হলো যে 5 বার পুলিশি তলব এড়িয়ে গিয়েছেন এবং তারপর তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তারপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না তার বিরুদ্ধে বৃহস্পতিবার পরবর্তী শুনানি। তো যে প্রশ্ন উঠছে যে জগদ্দলের মতিগতি এবং আরও একটা বিষয় দাঁড়িয়ে যেখানে অবশ্যই রাজ্যের বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে এটা কি রাজনৈতিক কারণেই এরকম একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল? হ্যাঁ দেখো, রাজনৈতিক চাপানোত্তর তো থাকবেই। যখন অর্জুন সিং এর একটু প্রিভিয়াস হিস্ট্রি যদি জানো, অর্জুন সিং প্রথমে তৃণমূল নেতা ছিল, পরবর্তীকালে তিনি বিজেপিতে চলে যান, আবার ফের তৃণমূলে ব্যাক করেন, পরে আবার বিজেপিতে চলে যান। এই যে বারবার যখন তিনি অর্জুনের এগেনস্টে এখনো পর্যন্ত প্রায় 100-এর উপরে কেস আছে। বিগত দিনে আমরা দেখেছি যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যান তখন পুলিশ অতি সক্রিয় হয়, অর্জুন সিং এর বিভিন্ন কেসগুলোতে নাড়াচাড়া হয়। এমনকি অর্জুন সিং যখন তৃণমূলের আমলে যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি যখন সেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চললেন তখন কিন্তু তৃণমূল থেকে অভিযোগ করা হলো যে ভাটপাড়া পৌরসভার প্রচুর টাকার দুর্নীতি হয়েছে। অর্জুন সিং যখন ভাটপাড়া কোঅপারেটিভের ব্যাংকের যখন চেয়ারম্যান ছিলেন, উনি রাজনৈতিক পরিবর্তন করার পরই কিন্তু অভিযোগ উঠলো ওনার বিরুদ্ধে ওখানে প্রায় 4 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো এবং সেই তদন্ত শুরু হলো। পরবর্তীকালে অর্জুন সিং ব্যারাকপুরে বিজেপি টিকিটে জেতার পর আবার তৃণমূলে ফেরত আসলেন। ফেরত আসার পর কিন্তু অটোমেটিক ভাবেই কিন্তু সেই সমস্ত কেস প্রায় ঠান্ডা হয়ে গেছিল বলে রাজনৈতিক খবর। অবশ্য ফের যখন তিনি বিজেপিতে চলে যান আবার এই একই রাজনৈতিক কারণে অর্জুন সিং এর এই যে পুরানো 100-এর উপরে যে অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু আবার রিওপেন হতে থাকে এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম তদন্ত শুরু হতে থাকে। তৃণমূল এবং বিজেপির মধ্যে এই চাপানোত্তর চলছে। মাঝখানে সিপিএম এরও কিন্তু একই অভিযোগ যে যখন রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের, কেউ আজকে এই শিবিরে কালকে ওই শিবিরে, যার ফলে যখন যারা শাসক দলে থাকে তারা বিরোধীদের সবসময় চাপার চেষ্টা করে। কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ কিন্তু এই প্রথম নয়। অর্জুন সিং এর বিরুদ্ধে দীর্ঘদিন বিভিন্ন সিপিএম আমল থেকে শুরু করে একাধিক সময় বিভিন্ন অভিযোগ রয়েছে, একাধিক খুনের অভিযোগ রয়েছে, ভাটপাড়া পৌরসভার দুর্নীতি, চেয়ারম্যান হিসাবে ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি। তবে তিনি বারবার অর্জুন সিং এই কথাই বলেন যে তিনি এখনো পর্যন্ত স্বচ্ছ আছেন, যেহেতু রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এই একের পর এক মামলা দেওয়া হচ্ছে, সেই কারণে তিনি আদালতের দ্বারস্থ হন এবং ব্যারাকপুর কোর্ট যখন তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একদিনের জন্য সাময়িক স্বস্তি পেলেও মাসুম কি আছে অর্জুন ভাগ্যে এবং এই স্বস্তি কি স্থায়ী স্বস্তি হতে চলেছে অর্জুনের জন্য? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ মাসুম তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। অন্যদিকে অর্জুন সিং এর ছেলে পবন সিং এর কি বক্তব্য এই বিষয়ে শোনাবো আপনাদের।
যত আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আজকে হাইকোর্টের মধ্যে যবে কেস পুট অন হয়েছে তো হাইকোর্ট একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন। অলরেডি দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, হ্যাঁ একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল। হাইকোর্ট বলেছেন 4 তারিখ তক আপনাকে কিছু করতে হয় না, হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না। কালকে এই কেসের উপরে হেয়ারিং আছে, কালকে কেসের উপরে শুনবাই হবে, শুনবাই হওয়ার পরে যা জাজ ডিসাইড করবে। পজিটিভলি আমার সাইড থেকে আছে, কেন আমার যব কিছু ভুল না হয় করেছেন আমার বাবা, তো কি করে আমি ভাববেন কি ওর উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইয়া ওর উপরে একটা এরকম কেস হবে। কেন বাবা আগে থেকে বলছে কি আপনি ফুটেজ দেখুন, ফুটেজ না দেখলে আপনি কি করে আমাকে ব্লেম করছেন। আমি যা মানুষ নিজেই হয় কি ভুল করেছেন ও কখনো বলবে না কি তুমি ফুটেজ দেখুন। এ বিষয়ে বিধায়ক সোমনাথ শ্যাম কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, হাইকোর্টের যে গ্রেফতারি পরোয়ানা যেটা বেরিয়েছে, পরোয়ানা যেটা বেরিয়েছে, তার বিরুদ্ধে উনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেখান থেকে কোনো রকম রেহাই তিনি পাননি এই মুহূর্ত পর্যন্ত। তেনাকে বলা হয়েছে রেগুলার বেঞ্চে আসতে, তার রেগুলার ডেট যেদিনকে পড়েছে সেদিনকে তিনি আসবেন। আজকে কেউ বা কারা সকালবেলা একটি ভুয়ো খবর মার্কেটে ছেড়ে যায় যে জাস্টিস নাকি মৌখিকভাবে বলেছে। আমি প্রথমবার শুনলাম কি জাস্টিস মৌখিকভাবে কোনো রকম রেহাই দেয়। রেহাই দিতেই পারে, কিন্তু সেটা লিখিতভাবে অর্ডার হবে। এই মুহূর্ত পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে এরকম কোনো অর্ডার বেরোয়নি যে গ্রেফতারি ওনাকে করা হবে না বা কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না, সেরকম কিছুই কিন্তু। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুতে আমরা নজর রাখবো বিরতির পর, 3 দিন ধরে ধিকে চলছে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। তিন দিন ধরে চলছে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে আমরা অবশ্যই নজর রাখবো একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে 3 দিন ধরে জ্বলছে আগুন এবং এখনো পর্যন্ত কিন্তু ধিকি করে জ্বলছে আগুন, পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং তার ধোঁয়ায় কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয়রা। 3 দিন ধরে ধিকি চলছে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডের এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কারণ প্রশাসনের টনক নড়ল অনেক দেরিতে, কারণ 3 দিন ধরে কিন্তু সেই আগুনটা জ্বলছে এবং এই আগুনের ধোঁয়ায় একেবারে অতিষ্ঠ অবস্থা মানুষজনের। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, আমরা দেখলাম হাওড়ার বেলগাছিয়ার ছবি এবং সেই ভাগাড়ের কি বিপর্যস্ত অবস্থা হয়েছিল স্থানীয় মানুষজনের, তারপর আবার আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে যেখানে আগুন লাগলো এবং তারপরে আমরা দেখলাম একেবারে অতিষ্ঠ সেই ধোঁয়ায়, কালো ধোঁয়ায় একেবারে ছেয়ে গিয়েছিল চারপাশ। কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট আমাদের কাছে যে গত 3 দিন ধরে এই আগুন জ্বলছে, কিন্তু প্রশাসনের টনক নড়ল অনেক দেরিতে। দেখো, আজকেই দেখা যায় যে মেয়র পরিষদ সদস্য আসানসোল পুর নিগমের মানস দাস, যিনি এই দায়িত্বেই রয়েছেন, তিনি আজকে সরেজমিনে খতিয়ে দেখেন এই ডাম্পিং গ্রাউন্ড এবং তার কাছে যেটা খবর আছে, তিনি যেটা আমাদের বলেন যে এই যে আবর্জনার স্তূপের নিচে যে মিথেন গ্যাস তৈরি হওয়ার কারণেই আগুন লেগে যায় এবং সেই আগুন 3 দিন ধরে জ্বলছে এবং তিনি যেটা দাবি করেন যে সেই আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদিকে দমকল বাহিনী, অন্যদিকে পুরসভার নিজস্ব যে জলকামান রয়েছে সেই জলকামান দিয়ে সেই আগুন নেভানোর কাজ হচ্ছে সব সময়। পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমরা আগের দিন বলেছিলাম যে এখানে যে আবর্জনার স্তূপ বা যে বর্জ্যের স্তূপ রয়েছে সেই বর্জ্যের স্তূপের আকার কমাতে হবে, অর্থাৎ এখান থেকে যে আবর্জনা সেটা সরিয়ে নিয়ে যেতে হবে অন্যত্র এবং সেই সরানোর কাজ শুরু হয়েছে। এই পুর নিগমের যিনি মেয়র রয়েছেন বিধান উপাধ্যায়, তিনি যেটা জানিয়েছেন যে একটা এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ওখান থেকে আবর্জনা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়
এবং তাতে এই আগুন বিশ্বজিৎ, এটা তো বোঝা যাচ্ছে যে কাজ শুরু হয়েছে, বর্জ্য পরিষ্কারের কাজ শুরু হয়েছে যেমনটা তুমি জানাচ্ছ, কিন্তু সেখানে 3 দিন পরে কেন কাজটা শুরু হলো? হাওড়ার বেলগাছিয়া থেকেও কি শিক্ষা নিল না প্রশাসন? দেখো, এর আগে আমরা কথা বলেছিলাম যেদিন প্রথম আগুন লাগে, সেই দিন আমরা যে কথা বলেছিলাম পুর নিগমের যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সেইভাবে বিষয়টাতে আমল দেননি। তাদের বক্তব্য ছিল না, এটা পুরো খুব ভালোভাবে দেখভাল করা হয় এবং তার জন্য যে আগুন দীর্ঘস্থায়ী হবে না, আগুন নিভে যাবে। কিন্তু যে বিষয়টা, অর্থাৎ যে আবর্জনা স্তূপ রয়েছে এবং সে তার ভিতরে আগুন লেগে যায়, সেই আগুন অত সহজে নেবে না। যদি গ্যাস সৃষ্টি হয় এবং সেই গ্যাস থেকে আগুন লাগে, অত সহজে জল দিয়ে নেভানো সম্ভব নয় যতক্ষণ না সেই আবর্জনা কমানো যায়। এবং সেই আবর্জনা যাতে কমানো যায় এবং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কারণ সেই যে উদ্যোগ, সেই উদ্যোগটাই অবশেষে পুর নিগমকে নিতে হলো এবং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলো এবং সেই এজেন্সি কাজ করবে যে তারা যাতে এই যে আবর্জনা এটা অন্য জায়গায় নিয়ে যান। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বেঙ্গল লাইনের এবার পরবর্তী ইস্যু বীরভূম, কাজল শেখের মাথায় রূপোর মুকুট। কি চলছে কেষ্টর মনে? যেখানে আমরা জানি যে বীরভূম মানেই কিন্তু কাজল অনুব্রতর একটা বরাবরই সেখানে কিন্তু অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং সম্প্রতি কাজল শেখের মন্তব্য, তরমুজ মন্তব্য আপনারা জানেন, এবং এরই মাঝে বীরভূমে একটা অন্য ছবি উঠে এলো, যে ছবি একদমই মনে করিয়ে দেয় যে এখন তাহলে অনুব্রতর মনে তাহলে কি চলছে। আপনারা দেখুন যে ছবি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় উঠল রূপোর মুকুট। মঙ্গলবার বোলপুরের লাইক বাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে একটি মিলন মেলার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালীতলা পঞ্চায়েতের আহ্বায়ক এবং মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে একেবারে রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথাতেও রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। সমস্ত অতিথিদের উপহার হিসেবে রূপোর পেনও দেওয়া হয়। উল্লেখ্য, বীরভূমে তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও রূপোর তরবারি, গরু এবং পাঁচন, ঢাক সহ নানান রূপোর তৈরি উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো, রুদ্রাক্ষের মালা দেওয়া হয়, এমনকি রূপোর ত্রিশূলও দেওয়া হয়। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো, বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, অবশ্যই কাজল এবং অনুব্রতর যে দ্বন্দ্ব সেটা কিন্তু আবারও প্রকাশ্যে উঠে এলো। এবার নজর রাখবো বারুদের গন্ধ, বাতাস ভারী ঢোলাহাটে অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত। আমরা ঢোলাহাটের দিকে নজর রাখবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন। অবশ্যই আমরা ঢোলাহাটের ঘটনায় গত দুদিন ধরে নজর রেখেছি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকছি। কিন্তু ইতিমধ্যেই যে প্রশ্ন বারবার উঠছে যে এরকম কতগুলো ঢোলাহাট রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ এই বাজি বিস্ফোরণের ঘটনা কিন্তু নতুন কিছু নয়। এর আগে এগরা, বজবজ, বিভিন্ন জায়গা, মহেশতলা আমরা দেখেছি, কিন্তু আবারও সেই একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল, যেখানে অবৈধ বাজি তৈরি হচ্ছে এবং সেখান থেকে বিস্ফোরণের ঘটনা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, যে ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এখন নজরদারি করছে, প্রশাসনের বিভিন্ন তৎপরতা চলছে আমরা দেখতে পাচ্ছি, সেটা তো ঠিক আছে। এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা এবং তারপরে ঘটার পরে প্রশাসনের অনেক রকম তৎপরতা, নজরদারি আমাদের চোখে পড়েছে। এবারেও তাই হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম ঢোলাহাট, এই যে অবৈধ বাজি তৈরি হচ্ছে বিভিন্ন একটা বাড়ির মধ্যে, এরকম অবৈধ ঢোলাহাট কত ছড়িয়ে আছে যেখানে বারবার মানুষের মৃত্যু হচ্ছে এবং এরকম কতগুলো জায়গা এখনো যৌতুকগৃহ হয়ে রয়েছে, সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠছে। প্রসেনজিৎ,
নতুন যেটা আমাদের সামনে এসেছে। ঢোলাহাটের ঘটনা একেবারে নতুন যেটা আমাদের সামনে এসেছে। এর আগে আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার আরো বহু জায়গা যেখানে কিনা এই বাজি তৈরির কার্যত একের পর এক কারখানা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল এলাকা রয়েছে, সেখানেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা এর আগে ঘটেছে। বহু মানুষের মৃত্যুর ঘটনা কিন্তু বারে বারে ঘটেছে এবং আমরা বছর দুয়েক আগের কথা যদি দেখি তখন দেখেছি যে ডায়মন্ড হারবারে সেখানেও কিন্তু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং বাজি তৈরি করতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারও ছিলেন। এবং আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার আরও যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে বজবজের নুঙ্গি এলাকা, সেখানেও কিন্তু এই ধরনের বাজি তৈরি হয়। ফলে যেখানে বাজি তৈরি হয় সেই এলাকাগুলো তো মানুষ জানেন, কিন্তু যেখানে বাজি তৈরির জায়গা নয়, অর্থাৎ এই ঢোলাহাটের মতো জায়গা লোকালয়, সেখানে সাধারণ মানুষজন বসবাস করেন, নিত্যদিনের চাষি পরিবাররা রয়েছেন, অন্যান্য কাজের মানুষজন রয়েছেন যারা বাজি শিল্পের সাথেই যুক্ত নন, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই চোরাগোপ্তাভাবে বাজির কারখানা গজিয়ে উঠছে এবং সেটা যে পুলিশ প্রশাসনের মদতেই গজিয়ে উঠছে সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। এবং যাদের সঠিক লাইসেন্স নেই, আজকে ঘটনাস্থলে গিয়েছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই নিশানা করেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবং তুমি যে প্রশ্ন তুলে দিলে যে এখনো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে এখনো কতগুলো জায়গা এরকম জ্যোতিগৃহ হয়ে পড়ে রয়েছে, নজরদারিটা তাহলে করবে কে? নজরদারির তো অভাব রয়ে যাচ্ছে, কারণ এই ঘটনা প্রথম নয়, এর আগেও এতগুলো ঘটনা ঘটেছে, এগরা, বজবজ, মহেশতলা, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এই বাজি তৈরি হচ্ছে, অবৈধ বাজি তৈরি হচ্ছে, সবুজ বাজির আড়ালে শব্দবাজি তৈরির ব্যবসা চলছে এবং তারপরে এরকম একটা ঘটনা ঘটছে, একই পরিবারের 8 জনের মৃত্যু, 4 জন শিশুর পর্যন্ত মৃত্যুর ঘটনা। একেবারে দেখো, আজকে কান্তি গঙ্গোপাধ্যায় তিনি এসেছিলেন এবং তিনি সরাসরি যেমন মৃতের পরিবারের সাথে কথা বলেন, তেমনি এলাকার মানুষজনদের সাথেও কথা বলেন এবং তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত রাজ্য সরকারের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছে যে প্রশাসনের উদাসীনতার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। যেখানে লোকালয়ের মধ্যে বাজি কারখানা হওয়ার কথা নয়, সেখানে কোনোভাবেই লাইসেন্স পাওয়ার কথা নয়, সেখানে এই সমস্ত মানুষজন কিভাবে বাজির কারখানা করছেন স্থানীয় পুলিশ প্রশাসন সমস্তটাই জানেন এবং তারা মোটা টাকা ঘুষের বিনিময়ে কার্যত এই সমস্ত অবৈধ কাজকর্ম করার অনুমোদন দিচ্ছেন এবং তার জেরেই কিন্তু এই ধরনের নিষ্পাপ প্রাণগুলি তাদের কিন্তু অকালে ঝরে পড়তে হচ্ছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই যে ঢোলাহাটের ঘটনা ঘটেছে, তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনার অন্য যে সমস্ত বাজির সেক্টরগুলি রয়েছে, অর্থাৎ যেখানে বাজি তৈরি হয় সাধারণ মানুষ জানেন, যেখানে বাজি শিল্প রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আজকে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল, সেখানে কিন্তু আজকে সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে যে কোথাও শব্দবাজি তৈরি হচ্ছে কিনা, কোথাও অবৈধভাবে কোনো অভাব থাকছে, এই প্রশ্ন সামনে আসছে। আজ কান্তি গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে যান, তিনিও কিন্তু রাজ্য প্রশাসনকে নিশানা করেন। কি বলেছেন, কি জানিয়েছেন, শোনাবো। তদন্ত করা হোক, হাইকোর্টের নির্দেশ মেনে আনা উচিত। আমি হাইকোর্টের লয়ারদের সাথে কথা বলেছি, কাগজপত্র তুলে সেই দরখাস্ত এই জেলা পুলিশ প্রশাসন তদন্ত করে প্রকৃত সত্য আসবে না। ঠিক আছে, ঠিক আছে, একটা কথা বলবো। ঘটনা নিয়ে নিশানা পাল্টা নিশানা যেমন চলছে এবং রাজনীতিটাও সরগরম হয়েছে, রাজ্য রাজনীতি এই ঘটনাকে ঘিরে, কিন্তু অন্যদিকে তদন্তের পার্টে আসি প্রসঞ্জিৎ, যে তদন্ত কতদূর এগোলো? ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হয়েছে। দেখো, চন্দ্রকান্ত বণিককে ঘটনার পরেই কিন্তু পুলিশ আটক করেছিল এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং চন্দ্রকান্ত বণিককে আজকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারক তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং চন্দ্রকান্ত বণিককে নিজেদের হেফাজতে নিয়ে তার এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে ঢোলাহাট থানার পুলিশ। যদিও চন্দ্রকান্ত বণিকের অন্য যে ভাই রয়েছে অর্থাৎ তুষার বণিক, সেও কিন্তু কার্যত এই বাজির কারবারের পার্টনার ছিল, অন্যতম পার্টনার। এই 2 ভাই মিলেই কিন্তু এই অবৈধ বাজির কারবার এই এলাকাতে চালাতো। সেই তুষার বণিক কিন্তু এখনো পর্যন্ত পলাতক, তার কিন্তু কোনো রকম হদিশ পুলিশ এখনো পর্যন্ত পায়নি। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, তেমনটাও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে এই চন্দ্রকান্ত বণিক কোথা থেকে এই বারুদ জোগাড় করতো বা কোথা থেকে অন্যান্য রাসায়নিক জোগাড় করতো, যেটা কিনা এত বড় বিস্ফোরণ ঘটালো, সেই বিষয়েও কিন্তু খোঁজ খবর শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি ফরেন্সিক দল গতকাল এসেছিল এলাকায়, তারাও এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন। কী ধরনের বিস্ফোরক ছিল, কি বাজি তৈরি করা হচ্ছিল, এই সমস্ত
বিষয় নিয়ে কিন্তু তারাও ইনভেস্টিগেশন করছেন এবং সমস্ত রিপোর্ট যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ কিন্তু এই বিষয়টি পরিষ্কার হচ্ছে না যে এই চন্দ্রকান্ত বণিকের বাড়িতে আতশবাজি তৈরি হচ্ছিল, না চকোলেট বোমা তৈরি হচ্ছিল, নাকি অন্য কোনো বোমা তৈরি হচ্ছিল। ধন্যবাদ আপাতত প্রসেনজিৎ তোমার। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। আজ এলাকা পরিদর্শন করে ফরেনসিক টিমের সদস্যরা, তারা কি জানালেন একবার নজর রাখবো। স্যাম্পল কালেক্ট করা হয়েছে, আর কিছু বলা যাবে না, এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশন দেওয়া হবে। আমরা বেশ কিছু ক্লু ম্যাটেরিয়ালস এখান থেকে কালেক্ট করেছি, এটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য, তারপরেই বলা সম্ভব হবে কি ধরনের ম্যাটেরিয়াল আছে। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, শিলিগুড়ি জঙ্গলে নয়, নাবালিকার দেহ ছিল প্রেমিকের বাড়িতেই, দাবি এলাকাবাসীর। এবার আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, আপনারা জানেন যে গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে উত্তরকন্যা সংলগ্ন একটি জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তার বন্ধু তার পরিবারকে জানায় যে জঙ্গলেই মিলেছে নাবালিকার দেহ। কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটলো, একেবারে উলট পুরাণ বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে নাবালিকার দেহ জঙ্গলে পাওয়া যায়নি, পাওয়া গেছে ওই বন্ধুর বাড়িতে। ওই বন্ধুর বাড়ি থেকেই বন্ধু ওই নাবালিকার দেহ নিয়ে যখন বেরোচ্ছিল সেই সময় স্থানীয় বাসিন্দারা তারা দেখেন এবং তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তা জানায়। অদ্ভুত একটা বিষয়, যেখানে প্রশ্ন উঠছে যে কোথা থেকে এই জঙ্গলে নাবালিকার দেহ এলো, কিভাবে এলো এবং তার বন্ধুই বা তার কি করে খোঁজ পেল। এবং সেখানে তার বন্ধু জানাচ্ছিলেন জঙ্গল থেকে দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তার নাবালিকার দেহ পাওয়া গিয়েছে বন্ধুর বাড়ি থেকেই। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘটেছিল, এর পেছনে কি রহস্য রয়েছে, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্নেহা চক্রবর্তী। স্নেহা, একজন নাবালিকার দেহ উদ্ধার হলো জঙ্গল থেকে, এরকমটা আমরা গতকাল সেই প্রতিবেদন দেখিয়েছিলাম এবং সেটা জানিয়েছিল তার বন্ধুই। কিন্তু এবার একেবারে উল্টো বিষয়, স্থানীয়রা জানাচ্ছেন যে বন্ধুর বাড়ি থেকেই এই নাবালিকার দেহ পাওয়া গিয়েছে। কি হলো, রহস্যটা কোথায়? একেবারেই সানন্দা, দেখো গতকালই যে খবর সামনে এসেছিল যে এনজেপি এলাকার একজন নাবালিকা তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তারপর তার বন্ধু কিছুক্ষণের মধ্যেই ফোন করে তার বাড়িতে অর্থাৎ নাবালিকার পরিবারকে জানায় যে ঝোপ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। কিন্তু আজ যেমনটা জানা গেল, স্থানীয় বাসিন্দারা যেমন বলছেন যে গতকাল বিকেল 5টার সময় তার বন্ধু অর্থাৎ রোহিত রায় নামে যে যুবক, সেই যুবক তার বন্ধু বিকেল 5টার সময় তাকে বাড়ি থেকে বের করছিল এবং সেটা স্থানীয় বাসিন্দারা দেখেও ছিলেন। এবং রোহিতকে যখন জিজ্ঞাসাবাদ করেন তারা, ঠিক সেই সময় রোহিত জানায় যে মদ্যপান করেছেন ওই নাবালিকা এবং তিনি কোনো হুঁশেই নেই। এবং যার পরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসে যে কেনই বা এই ধরনের কথা বললো, আগে থেকেই কি কোনো প্ল্যান করা ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তারপর ওই নাবালিকাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরেই কি তাকে ঝোপে নিয়ে যাওয়া হলো, এই প্রশ্নও কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং ইতিমধ্যেই রোহিত রায়ের বাড়িতে গিয়েছে ফরেনসিক টিম এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে রোহিত রায় সহ নাবালিকার আরও এক বন্ধুকে। ইতিমধ্যে একাধিক প্রশ্ন যেমন উঠছে, কিন্তু তারই পাশাপাশি স্থানীয়রা যেমন দাবি করলেন যে বিকেল 5টার সময় গতকাল রোহিত রায়কে ওই নাবালিকাকে বের করে নিয়ে আসতে দেখা যায় এবং সেই সময় একটি গাড়িতে তোলা হয়েছিল নাবালিকাকে, হয়তো তারপরেই তাকে ঝোপে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়েই তার পরিবারকে ফোন করে অন্য এক খবর জানানো হয়েছিল এবং যার পরেই কিন্তু একাধিক প্রশ্ন। অর্থাৎ এখান থেকে খানিকটা স্পষ্ট হচ্ছে স্নেহা, অবশ্যই আমরা আপডেট নিতে থাকবো এই ঘটনার, কিন্তু নিজেকে বাঁচাতেই যে তার বন্ধু প্রথমে বলেছিল যে জঙ্গলে পাওয়া গিয়েছে নাবালিকার দেহ, আবার তার বয়ান সে বদলায়নি। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে তার বাড়ি থেকেই সেই নাবালিকাকে নিয়ে যেতে দেখা গেছে। অর্থাৎ নিজেকে বাঁচাতেই কিভাবে কি করেছিল সেটা অবশ্যই পুলিশ জানাবে। ইতিমধ্যেই নাবালিকার মা তিনি কি বলছেন একবার নজর রাখবো। আমি চাইছি ওই অত্যাচারীদের জন্য ফাঁসি হয়, যেন ফাঁসি লাগবে আমার মেয়ের বিচার করতে। আর কোনো অত্যাচার করা হয়েছে বলে মনে হয়? আমি মেয়েকে জানি না, শারীরিক নির্যাতন হয়তো করেছে, হয়তো কিছু করেছে আর তারপরে খুন করা হয়েছে, ওকে গলায় হয়তো কিছু দিয়ে হাত চিপে যেইভাবে খুন করেছে, গলায় দাগও আছে বোঝা যাচ্ছে। আপনার বাড়িতে আসতো? না না না,
আপনার মেয়ে তো যেত রোহিতের বাড়িতে? বাড়িতে যেত আমি তো জানি না, ওটা বলতে হবে, কিন্তু ওর সঙ্গে কথাবার্তা বলতো। এটা আপনি চিনতেন রোহিতকে? হ্যাঁ চিনি, কিরকম চিনি, ওই রাস্তাঘাটে দেখা। কোনো ঝামেলা আপনাকে কোনো কমপ্লেন করেনি মেয়ে? কমপ্লেন করেছে কিন্তু, যে ও নাকি এরকম মাঝে মধ্যে নাকি চট থাপ্পড় মারতো, চট থাপ্পড়ও মারতো আমার মেয়েকে, আমাকে বলেছে। তখন আমি বলেছি যে ওই ছেলেকে। স্নেহা, আরো একবার তোমার কাছে স্পেসিফিক জানতে চাইবো যে এই ঘটনা অর্থাৎ খুনের ঘটনায় কি স্পষ্ট হয়েছে, অর্থাৎ শিলিগুড়ি সংক্রান্ত লেটেস্ট আপডেট কি কিছু রয়েছে স্নেহা? এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কি কারণে তাকে খুন করা হলো, তবে ওই নাবালিকার প্রেমিক ছিল রোহিত রায়, যা ইতিমধ্যেই জানা গিয়েছে, এবং হয়তো কোনো রকম তাদের মধ্যে মতবিরোধ হয়েছিল, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই রোহিত রায়। তবে ঠিক কি কারণে খুন করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সানন্দা, ধন্যবাদ স্নেহা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নেহা চক্রবর্তী। অর্থাৎ খুনের মোটিভ কিন্তু এখনো স্পষ্ট নয়, ঠিক কি কারণে, কিভাবে খুন হলো, কিভাবে জঙ্গলে নাবালিকার দেহ পড়লো, এবং সেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন তুলছেন স্থানীয়রা, আসলে জঙ্গলে নয়, এই রোহিত রায়ের বাড়ি থেকেই নাবালিকাকে নিয়ে যাচ্ছিল রোহিত, এবং সেখানেই কিন্তু যা ঘটার ঘটেছিল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো যে শিলিগুড়ির ঘটনায় খুনের মোটিভ স্পষ্ট হলো কিনা। বিরতির পর আমরা বেঙ্গল যে ইস্যুর দিকে নজর রাখবো। নদী পাহারা দিচ্ছে পুলিশ, কার্তুজ এলো কোথা থেকে, এলাকায় শোরগোল। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে নদী থেকে একেবারে 40 থেকে 50 রাউন্ড কার্তুজ উদ্ধার হচ্ছে, যেখানে মাছ পাওয়া যায় তার বদলে কার্তুজ পাওয়া যাচ্ছে। আজকের কি আপডেট, এবং আজকে পুলিশ আধিকারিকরা তারা এসে কি দেখলো, নদী থেকে আদৌ কি বেরোলো, কি ঘটলো, আপনাদের জানাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। একদিকে ঢোলাহাটে বারুদের গন্ধ, আর অন্যদিকে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা নদী থেকে একেবারে 40 থেকে 50 রাউন্ড কার্তুজ উদ্ধার। আজ নদী পাহারা দিচ্ছে পুলিশ, এবং পুলিশ আজকে কি উদ্ধার করলো, পুলিশ আধিকারিকরা তারা একেবারে তল্লাশি অপারেশন চালায়, ঠিক কি উঠে এলো আজকে আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে যে প্রতিনিধি রয়েছেন, সরাসরি রয়েছেন অলিভ মিত্র। আপনাদের যে ছবি আমরা দেখেছিলাম গতকাল, ইসলামপুরের দোলনচা নদী থেকে কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, একটা দুটো নয়, 40 থেকে 50 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শিশুরা স্নান করতে নেমেছিল, সেই সময় তাদের পায়ে ওই কার্তুজ লাগে, এবং তারপরেই দেখা যায় এই ছবি। একদিকে ঢোলা আছে বারুদের গন্ধ, যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বাজি পড়ে রয়েছে, অবৈধ বাজি তৈরির কারখানা সেখানে চলতো, এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। অন্যদিকে নদী থেকে উদ্ধার হচ্ছে কয়েক রাউন্ড কার্তুজ, একেবারে বোমা বারুদের স্তূপে ছেয়ে গেছে বাংলা। সেখানে এখনো পর্যন্ত কি আপডেট, যেখানে যে জায়গায় মঙ্গলবার একের পর এক গুলি উঠে আসছিল, কয়েকদিন আগেই পুলিশ কর্মীরা নদীতে যায়, এবং সেখানে দেখা যায় কিন্তু মঙ্গলবার আমরা যে ছবি দেখেছি যে শিশুরা স্নান করতে নেমেছিল, এবং সেখানেই কয়েক রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার হয়। আজকে অবশ্য দোলনচা নদীতে পুলিশ পাহারা করা নজরদারি চলে, কিন্তু সেখানে গিয়ে পুলিশরা বিভিন্ন আধিকারিকরা তারা অপারেশন চালায়, তল্লাশি অপারেশন, কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে সেখান থেকে কিন্তু আর কিছু উদ্ধার হয়নি। যদিও যতগুলো বন্দুকের কার্তুজ উদ্ধার হয়েছে তারও খুব একটা কিনারা করতে পারা গেছে বলে মনে হয় না। কে বা কারা এই বন্দুকের কার্তুজ ফেলে গেছে নদীতে তারও কিন্তু এখনো স্পষ্ট নয় বিষয়টা। কিন্তু প্রশ্ন, যেখানে একদিকে আমরা একের পর এক দেখছি ঢোলাহাটে বারুদের গন্ধ, অন্যদিকে নদীতে একের পর এক কার্তুজ উদ্ধার। আমরা চলে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, আজকের কি আপডেট, যেখানে দোলনচা নদী থেকে কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, আজকে পুলিশ আধিকারিকরা যায়, তারা তল্লাশি অপারেশন চালায়, আজকের কি আপডেট অলিভ? সানন্দা, আজকের এই আপডেট যে পুলিশ আজকে তাদের বক্তব্য দিয়েছে এটাই কিন্তু আপডেট, এছাড়া কিন্তু নতুন কোনো তথ্য নেই। আজকে সকাল থেকে পুলিশ চেষ্টা চালিয়েছিল সেখানে যেই জায়গাতে গুলি বা কার্তুজ পাওয়া গিয়েছিল, সেই কার্তুজ পাওয়ার যে এলাকাটি, সেই জায়গাটি গত রাত্রে পুলিশ কিন্তু পাহারা দিয়ে রেখেছিল, এবং আজ ভোর হতেই
সেখানে একটি বিরাট পুলিশ বাহিনী নামানো হয় এবং স্থানীয় মানুষরাও পুলিশকে সহযোগিতা করে। তারা পুলিশ ওই এলাকা সার্চ করে এবং বলা যেতে পারে যে ভুতুরের মতন তারা সার্চ করে। সেখানে কোনো ডুবুরি নামানো হয়নি, সেখানে কোনো বিশেষজ্ঞ যে যারা জলের নিচ থেকে কোনো কিছু তুলতে পারে এরকম কাউকে নামানো হয়নি। শুধুমাত্র হাতড়িয়ে কিছু পুলিশ সেখানে চেষ্টা চালিয়েছে যে সেখানে কিছু আছে কি নেই। কিন্তু নদীর মধ্যে বালি থাকতে পারে, সেই বালির মধ্যে যে প্রচুর পরিমাণে পালানো হয়েছিল সেই কারণে ওইখানে পারে কার্তুজ, সেই সব কিন্তু অনেক কিছুই প্রশ্ন আসে। তবে পুলিশের পক্ষ থেকে আজকে ইসলামপুর জেলার যে পুলিশ সুপার রয়েছেন জবি থাবাস, তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশ এখনো পর্যন্ত 25টি কার্তুজ উদ্ধার করেছে এবং এই বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ গোটা বিষয়টির উপর নজর রেখেছে এবং খোঁজ চালাচ্ছে যে এই কার্তুজগুলি ঠিক কোথার থেকে এসেছে। শান্তনুদা, ধন্যবাদ। অলিপ, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো, মেদিনীপুর বঙ্কিমপল্লীতে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। মেদিনীপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লী এলাকায় বিকেলে হঠাৎই আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই, তবে কিভাবে আগুন লাগলো তাও এখনো স্পষ্ট নয়। দমকল বিভাগের আধিকারিকরা তা তদন্ত করে দেখছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্বাভাবিকভাবে। মেদিনীপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। একটি প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এদিন বিকেলে হঠাৎই আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকরা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বঙ্কিমপল্লী এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তারই চেষ্টা চালাচ্ছে দমকল আধিকারিকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, এই মুহূর্তে কি আপডেট? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? দেখো, একেবারে যে মেদিনীপুর শহরের চেম্বর ওয়ার্ডে যে বঙ্কিমপল্লী এলাকায় যে আগুন লেগেছিল একটি প্লাস্টিকের গোডাউনে, সেখানে কিন্তু দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং পৌঁছানোর কিন্তু এখন আগুন যথেষ্ট নিয়ন্ত্রণে এসেছে। যদিও এই ঘটনায় কিন্তু হতাহতের কোনো খবর নেই, তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে দমকল বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সানন্দা, ধন্যবাদ সুদীপ। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বেঙ্গল লাইনে প্রতিদিন সন্ধ্যে 7টায়। এখন দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।